নেক্সট কোশ্চেনে বলছে এম ভরের একটি বস্তু কণা ভি ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলছে। বস্তুটিকে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 একক দূরত্বে সরাতে কৃতকার্য হবে। তো এখানে একটা এম ভরের বস্তু কণা আমাদের ভি ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 এই বেগ নিয়ে চলছে। তাহলে এটাকে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2-তে সরাতে আমাদের এত দূরত্বে সরাতে কৃতকার্য কত হবে সেটা বের করতে হবে। তো কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি এফ ইন্টু ডিএক্স। এখন আমাদের এই এফটা বের করতে হবে, আবার এফ ইকুয়াল টু আমি জানি এম ইন্টু এ হয়, তাহলে এম ইন্টু এ ডিএক্স। তো আমাদের ভি বলা আছে, সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এটা বের করব। তো এ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি ডিভি ডিটি। তো তাহলে এখানে ভি এর রাশিমালটা বসিয়ে দিলাম কে ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। তো কে ধ্রুবক আমাদের বাইরে চলে আসলো, পড়ে থাকলো এইটা। এখন এখানে এক্স কে আমাদের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো আমরা তাহলে ডেরিভেটিভ করলে কি লিখতে পারি 3/2টা সামনে গুণ হয়ে যাবে ইন্টু পাওয়ারে 1 কমে যাবে, তাহলে 3/2 -1 হবে, অর্থাৎ হাফ হয়ে যাবে পাওয়ারে, ইন্টু যেহেতু এক্স কে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই কারণে এখানে আমাদের ডিএক্স ডিটি বলে একটা টার্ম চলে আসবে এক্সট্রা। তো ডিএক্স ডিটি মানে আমাদের ভি হয়, তো ভি এর রাশিমালা এইটা, তো সেটা আমরা ওখানে আবার বসিয়ে দেবো। তাহলে ফাইনালি আসছে কে ইন্টু যে 3/2 সামনে লিখলাম ইন্টু ভি হলো আমাদের এইটা। তাহলে এখান থেকে আসছে 3/2 এই কে স্কোয়ার হয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার 3/2 এটা গুণ করলে আমাদের এরকম হয়ে যায়, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এইটা এখন আমরা এখানে বসিয়ে দেবো। তো এম যেহেতু ধ্রুবক তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, আর এখানে পড়ে থাকলো, মানে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এরকম হবে। তখন এই যে ইন্টিগ্রেশন আমরা করবো সেখানে এক্স ভ্যারিয়েবলটা ভ্যারি করছে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 পর্যন্ত। তাহলে এখানে আমাদের এই পার্টটা ধ্রুবক, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, পড়ে থাকবে এরকম এক্স স্কোয়ার ডিএক্স এক্স ইকুয়াল টু 0 to 2। তো এটা তাহলে এরকম থাকলো। আর এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ করবো তখন আমাদের কী হয়ে যাবে, এক্সের পাওয়ারটা 1 বেড়ে যাবে, আর নিচে এই পাওয়ারটাকে 1 বাড়িয়ে আমরা ভাগ করে দেবো, অর্থাৎ নিচে 3 দিয়ে ভাগ হবে। তো এরকম হয়ে গেল, লিমিটটা বসলো 0 to 2। এবার আমরা এই আপার লিমিট আর লোয়ার লিমিটটা এখানে বসিয়ে দেবো। তাহলে 1/3 এটা বাইরে চলে আসলো, হ্যাঁ এখানে হয়ে গেল 2 কিউব মাইনাস 0 কিউব মানে 0। তো এই 3 আমাদের কেটে গেল, আর এখানে হলো হাফ এম কে স্কোয়ার ইন্টু 2 কিউব মানে হয় 8, তো এটা কাটলো 4 হলো, তাহলে ফাইনালি আসছে 4m কে স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা হচ্ছে 4m কে স্কোয়ার, তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে পাইপের মাধ্যমে জল সরবরাহ করার জন্য একটি পি ক্ষমতার পাম্প ব্যবহার করা হচ্ছে, যদি জল সরবরাহের হার n গুণ করতে হয় তবে পাম্পের ক্ষমতা কত হবে। ধরলাম আমাদের এরকম একটা পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে জল সরবরাহ হচ্ছে, এই পাইপটার এই যে প্রস্থ হচ্ছে তার ক্ষেত্রফল হলো ক্যাপিটাল এ। এখন আমাদের বলা আছে কোশ্চেনে যে জল সরবরাহের হার সেটা ডিএম ডিটি হলে সেটাকে বাড়িয়ে এর এন গুণ করা হচ্ছে, তাহলে সেটাকে যদি এখন ডিএম ড্যাশ ডিটি হয়ে যায় তাহলে সেটা হলো এইটা। আর আমাদের এখানে পাম্পের ক্ষমতা ইনিশিয়ালি যেটা ছিল সেটা হলো পি, তাহলে এখন পাম্পের ক্ষমতা পি ড্যাশ হলে পি ড্যাশ কত হবে বের করতে বলেছে। তো ধরলাম এর মধ্যে দিয়ে যে জল যাচ্ছে সেটা প্রতি একক সময়ে ভি দূরত্ব যায়, ঠিক আছে। তাহলে আর আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি জলের ঘনত্ব রো, তাহলে এক্ষেত্রে আমাদের ডিএম ডিটি অর্থাৎ প্রতি একক সময়ে সরবরাহকৃত জলের পরিমাণ আমাদের কত হয়ে যাবে, এটা এরকম হবে রো এ ইন্টু এই বেগ ভি।
এটা করলে আমরা কি পাচ্ছি, যে ডিএম ডিটি এটা আমরা পাচ্ছি। কারণ এখানে আমরা যদি আরেকটু ভেঙে করতে চাই, এখানে কি হচ্ছে, জল এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ডে ভি দূরত্ব যাচ্ছে, কারণ জলের যে বেগটা এর মধ্যে সেটা হলো আমাদের ভি, তাহলে 1 সেকেন্ডে ভি দূরত্ব যাচ্ছে। তাহলে এখানে আমরা ভর ইকুয়াল টু কি জানি, আমরা জানি রো ইকুয়াল টু ভর বাই আয়তন, মানে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু রো ইন্টু আয়তনটাকে ক্যাপিটাল ভি দেই, তাহলে রো ইন্টু ভি অর্থাৎ ঘনত্ব ইন্টু আয়তন হচ্ছে। আমাদের এই চোঙটার আয়তন কত হচ্ছে, এ ইন্টু এই চোঙের দৈর্ঘ্য ভি, তাহলে এইটা হয়ে গেল আমাদের আয়তন, এর সাথে রো গুণ করছি, তার মানে ভর পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের 1 সেকেন্ডে জল এতটা দূরত্ব যাচ্ছে, তাহলে ফাইনালি ডিএম ডিটি আমাদের এইটা হয়ে গেল রো এ ইন্টু ভি। তাহলে আমাদের এইটা কত হবে বের করতে হবে। তো এখন আমাদের এই রিলেশনটা আছে, এই রিলেশনে আমরা এটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী হয়ে যাবে, জলের ঘনত্ব যেটা ছিল সেটাই থাকবে, এ ড্যাশ ইন্টু ভি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ না সরি আমাদের এটা এই থাকবে, কারণ পাইপ তো চেঞ্জ হচ্ছে না। তাহলে রো ইন্টু ডান দিকে এইটা ইন্টু আমাদের এন আছে, এটা বসে গেল। এবার বোথ সাইড থেকে আমাদের রো এ কেটে গেল, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু আমাদের এন ইন্টু ভি হয়ে যাচ্ছে। এই রিলেশনটা আমরা এখন পেলাম। আবার আমরা ক্ষমতা পি ইকুয়াল টু কী জানি, এফ ইন্টু ভি, বল ইন্টু বেগ। আবার বল ইকুয়াল টু ডিপি ডিটি হয়, মানে ভরবেগের পরিবর্তনের হার। এখন এটা থেকে আমরা লিখতে পারি ডিডিটি অফ এম ইন্টু ভি। এবার এখান থেকে আমাদের ভিটা বাইরে চলে আসবে, তাহলে চলে হয়ে গেল আমাদের এরকম। তো আমরা এটা পেলাম। এখন আমাদের পি ড্যাশ ইকুয়াল টু কী হবে, এটা ভি ড্যাশ হয়ে যাবে, এটা ডিএম ড্যাশ ডিটি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের ভি ড্যাশ। এগুলো সব মান বসিয়ে দেবো, এন ইন্টু ভি ডিএম ড্যাশ ডিটি, এটা আমাদের বলা আছে এন ইন্টু ডিএম ডিটি, তো বসিয়ে দিলাম ইন্টু এন ইন্টু ভি ড্যাশ। তো এখান সরি ভি হবে, তাহলে এখান থেকে এই তিনটে গুণ হয়ে গিয়ে আমাদের হয়ে গেল এন কিউব। আর এটাকে যদি আমরা আরেকটু গুছিয়ে লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ডিএম ডিটি। তাহলে এখান থেকে আমরা সেম জিনিসটা পাচ্ছি, ভি স্কোয়ার ডিএম ডিটি, এই দুটো ভি গুণ হয়ে ভি স্কোয়ার হলো আর ডিএম ডিটি হলো, তাহলে এটা ফাইনালি হয়ে গেল এন কিউব ইন্টু পি। তাহলে জল সরবরাহ, তাহলে পাম্পের ক্ষমতা এখন হয়ে যাবে এন কিউব ইন্টু পি, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন বলছে যে দুটো স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2টা আমাদের মেলাতে হবে। স্তম্ভ 1-এর ফার্স্ট অপশান বলছে একমাত্রিক গতি, তো সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, এটা কখনোই একমাত্রিক গতি হয় না। নেক্সট বলছে যে গ্যাসীয় অণুগুলির একটি নির্দিষ্ট স্থানে বিচরণ, এটাও হবে না, এটা আমাদের অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক গতি, তাহলে অপশান 3টা এর সাথে মিলবে আমাদের অপশান বি। আর প্রথমে যেটা এ দাগ বলেছিল ওটা হবে সূর্যের ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, এটা আমাদের দ্বিমাত্রিক গতি হবে, তার মানে অপশান এ হলো। আর একমাত্রিক গতি এখানে যেটা বলেছে সেটা হলো একটি উলম্বভাবে ঝুলন্ত স্প্রিংয়ের ভরের দোলন। তো স্প্রিংটা এইভাবে থাকে, আর স্প্রিংয়ের মাথায় একটা ভর লাগানো থাকে, তো সেই স্প্রিংটাকে যদি আমরা টেনে ছেড়ে দিই, এখানে স্প্রিং একটা ধরা যাক স্প্রিং, তো এর মাথায় আমাদের একটা ভর ঝরানো হচ্ছে, স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে কি হবে, স্প্রিংটা আমাদের এইভাবে চলবে, তার মানে একটা দিক বরাবর ও মুভ করছে এই দিক বরাবর, তার মানে এটা আমাদের অ্যাকচুয়ালি একমাত্রিক গতি হবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অপশান ডি। আর পড়ে থাকলো বৃত্তীয় গতি, তো এটা জলে ঝাঁপ দেওয়ার আগে সাধারণ সোমারসল্ট এটা বলছে, তো আমাদের বৃত্তীয় গতি হবে, তার মানে অপশান সি হবে। তাহলে এই কম্বিনেশনটাই আমাদের কারেক্ট কম্বিনেশন হবে, তার মানে আমাদের কোশ্চেনে অপশান 1-এর সাথে ডি, 2-এর সাথে ভি, 2-এর সাথে এ, তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে দুটি স্প্রিং এ ও বি এর বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2, যেখানে K1 লেস দ্যান K2, তাহলে স্প্রিং দুটিকে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করতে কৃতকার্য যথাক্রমে হবে W1 ও W2। এটা যদি হয় তাহলে W1 আর W2 এর মধ্যে রিলেশনটা বের করতে বলেছে। তো দুটো স্প্রিং আছে এ আর বি, একটার হলো বল ধ্রুবক K1 আর একটা হলো K2, আর যার K1 বল ধ্রুবক তার ক্ষেত্রে কৃতকার্য হলো W1, আর যার K2 তার ক্ষেত্রে হলো W2, আর দুটোতে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি।
এখন এক্ষেত্রে একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত করলে তাতে যে পরিমাণ শক্তি জমা হয় সেটা হয় হাফ কে এক্স স্কোয়ার, বা আমরা বলতে পারি যে স্প্রিংটাকে এক্স পরিমাণ প্রসারিত করতে আমাদের যতটা কৃতকার্য করতে হয় সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার। এখন এখানে এই যে এফ ইকুয়ালটা আমাদের হয় কে ইন্টু এক্স। তো এখানে আমরা এটা সাবস্টিটিউট করব, তাহলে এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা সাবস্টিটিউট করি তাহলে এরকম হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু এফ বাই কে, তাহলে এটা হয়ে গেল এফ বাই কে তার হোল স্কোয়ার। এইবার হাফ কে ইন্টু এফ স্কোয়ার বাই কে স্কোয়ার হচ্ছে কে কে কেটে গেল, তাহলে ফাইনালি আসছে এফ স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই কে, এরকম আসছে। তো এফ দুটো ক্ষেত্রে সমান আর টুটাও ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের ডাব্লু ইনভার্সলি প্রপোর্শনাল টু কে। তাহলে W1 বাই W2 আমাদের কি হয়ে যাবে K2 বাই K1, আচ্ছা এটা ভেঙেই করি, 1 বাই K1 বাই 1 বাই K2 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখতে পারছি কি K2 বাই K1। এখন আমাদের কোশ্চেনে এটা বলা ছিল যে K1 লেস দেন K2, K1 লেস দেন যদি K2 হয় তাহলে K2 বাই K1 আমাদের গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি W1 গ্রেটার দেন W2। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ কৃতকার্য করতে হবে, তার মানে অপশান বিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে যে স্থির অবস্থা থেকে একটি বস্তু কণা অভিকর্ষের টানে অবাধে পড়ছে, তাহলে টি বনাম গতিশক্তি এবং স্থিতিশক্তি লেখচিত্রটা কেমন হবে? তো এখানে একটা বস্তু কণা আছে যেটা অভিকর্ষের টানে পড়ছে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এই পয়েন্টে ওর বেগ প্রাথমিক বেগ 0, তাহলে এক্ষেত্রে আমাদের গতিশক্তি আর স্থিতিশক্তির সাথে সময়ের লেখচিত্রটা আঁকতে হবে। তো এটা এই দিক বরাবর জি ধরনের প্রভাবে পড়ছে, তাহলে এখন টোটাল হাইটটা ধরে নিলাম এইচ। এইবার ধরলাম ও কিছু একটা টি সময় এই এক্স দূরত্ব নিচে পড়েছে টি সময়, তো এই পয়েন্টে ওর যে টোটাল স্থিতিশক্তি সেটা হয়ে যেত আমাদের mgh। এখন আমরা এই পয়েন্টে ওর স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই বের করব। তো এখান থেকে এই যে হাইটটা হবে সেই হাইটটা কত হবে এইচ মাইনাস এক্স, তাহলে এই পয়েন্টে স্থিতিশক্তি অর্থাৎ ইপি আমাদের হয়ে যাচ্ছে mg ইন্টু এইচ মাইনাস এক্স, আর গতিশক্তি আমাদের ইকে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভিটা হলো এই পয়েন্টে ওর বেগ। তো এই ভি আমরা কিভাবে বের করব? এই পয়েন্টে বেগ ভি বলা আছে, তো আমরা এই রিলেশনে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এই পয়েন্টে বেগ ভি, প্রাথমিক বেগ 0, ত্বরণটা হলো জি ইন্টু টি, তাহলে ভি ইকুয়াল টু জিটি আমাদের আসছে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে এইরকম চলে আসছে। এটা আমরা কেন করলাম? কারণ গতিশক্তি আর স্থিতিশক্তির সাথে সময়ের লেখচিত্র আমাদের আঁকতে বলেছে তাই। এবার আমরা এই এক্সের ভ্যালুটা বের করে এখানে বসিয়ে দেবো। তো এক্সের ভ্যালু আমাদের কত আসবে? ও এই যে দূরত্বটা সেটা আমরা বলেছিলাম কত এক্স, তাহলে এখানে যদি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এটাকে কাজে লাগাই, তাহলে এসটা আমাদের কত এক্স, আর ইউ এক্ষেত্রে মানে এখান থেকে এইটুকু পড়ার ক্ষেত্রে আমাদের ইউটা 0, সময় হলো টি প্লাস হাফ, এটা হয়ে যাবে জি ইন্টু টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালটা আমাদের কত আসছে হাফ জি টি স্কোয়ার। তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো, এরকম আসছে দুটো ইকুয়েশন। তো দুটোই আমরা দেখতে পাচ্ছি টি স্কোয়ারের ফাংশন, তার মানে দুটোরই নেচার আমাদের অধিবৃত্তের মতনই হবে। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা আমাদের কেমন হবে? এই দিক বরাবর আমাদের টি আঁকছি আর এই দিক বরাবর শক্তি আঁকছি। তাহলে এর ক্ষেত্রে টি ইকুয়াল যখন 0 হচ্ছে আমাদের শক্তিটা 0 হচ্ছে, এবং টিটা যত বাড়তে থাকছে তত শক্তি টি স্কোয়ারের সাথে সমানুপাতিকভাবে বাড়তে থাকছে, কারণ হাফ এম জি স্কোয়ারটা আমাদের ধ্রুবক। তার মানে এক্ষেত্রে আমাদের যে অধিবৃত্তের আকারটা হবে সেটা অবশ্যই আমাদের এইরকম হবে। নেক্সট এইটাকে আমরা এই ফর্মে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু, আমাদের এইটা ওয়াই অক্ষ বরাবর রাখছি শক্তিটাকে, তাহলে ওয়াই ইকুয়াল টু এই পার্টটা আমাদের কী হচ্ছে ধ্রুবক এমজিএইচ, এটা ধ্রুবক হচ্ছে, তো ধ্রুবকটাকে আমরা এ ধরলাম মাইনাস এই টোটাল পার্টটাকে আমরা কে ইন্টু এক্স স্কোয়ার আঁকলাম। তো এই ধরনের যদি হয় তার ক্ষেত্রে আমাদের অধিবৃত্তটা এরকম দেখতে হয় অনেকটা। তো আমাদের এই পার্টটা জাস্ট থাকবে পজিটিভ পার্টটা। তো তাহলে এক্ষেত্রে আমাদের যে ইনিশিয়ালি ওর যে এটা হবে স্থিতিশক্তির মানটা হবে সেটা হবে এমজিএইচ, তার মানে একটা ভ্যালু আছে ধরলাম এখান থেকে 0তে, এখান থেকে শুরু হচ্ছে,
এইটা যে লাইন বরাবর আছে সেই লাইনই থাকবে, এইভাবে এখান থেকে শুরু হচ্ছে, এইভাবে আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা সময় গিয়ে এই যে সময় গতিশক্তি আমাদের সর্বোচ্চ হবে সেই সময় গিয়ে আমাদের স্থিতি শক্তিটা সর্বনিম্ন হয়ে যাবে। তার মানে এটা দেখতে এরকম হবে অনেকটা। তাহলে এইটা হলো আমাদের ইপি এর গ্রাফ, আর এইটা হয়ে যাবে আমাদের ইকে এর গ্রাফ। তো এটা আমাদের যার সাথে মিলছে সেটাই হবে অ্যান্সার, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি বস্তুকণার ভরবেগ 0.1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে? তো ভরবেগ আমাদের 0.1% বাড়ছে, তার মানে এটা বলা আছে dv/v × 100 = 0.1। তাহলে আমাদের জানতে চেয়েছে এক্ষেত্রে গতিশক্তি অর্থাৎ dEk/ak × 100 এটা আমাদের কত হবে, ঠিক আছে? তো আমাদের গতিশক্তি আর এই ভরবেগের মধ্যে রিলেশন আমরা জানি ek = p²/2m এরকম হয়। তাহলে আমরা এখানে এই রিলেশনটা থেকে এইভাবে বোথ সাইডে যদি লগ বেস নিয়ে নিই তাহলে এরকম হয়ে যাবে। এখানে একটা মাইনাস চলে আসবে কারণ 1/2mটা নিচে আছে, এরকম চলে আসবে। এখন বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে dEk/ek = 2, এইটা আর 2mটা আমাদের ধ্রুবক, তার মানে ওটা বাদ চলে গেল। এবার আমরা বোথ সাইডে যদি 100 দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের কাজ মিটে যাবে, মানে আমাদের যেটা জানতে চেয়েছিল গতিশক্তির কতটা পরিবর্তন হবে শতকরা সেটা পেয়ে যাব। তো এই পার্টটা আমাদের হচ্ছে 0.1, তার মানে 2 × 0.1 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0.2 অর্থাৎ 0.2%। তার মানে আমাদের গতিশক্তির যে পরিবর্তনটা হবে এক্ষেত্রে সেটা হলো 0.2%, তার মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 29 দাগ বলছে F1 = 4i cap - 3j cap এবং F2 = 2i cap + 3j cap বল দুটি একটি বস্তুর উপর ক্রিয়া করছে। তৃতীয় একটি বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটি সাম্যাবস্থায় রইল। সুতরাং বলা যায় যে F3 এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো F1 আর F2 আমাদের এই দুটো বলা আছে। তো এই দুটো আর F3 বলের ক্রিয়ায় একটা বস্তু সাম্যাবস্থায় আছে। তো F3 মানটা কত হবে, মানে F3 ভেক্টরটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা জানি একটা বস্তুর উপর যে কটা বল কাজ করে সেই কটা বলের সমষ্টি যদি ভেক্টর যোগফল যদি 0 হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি এইটা F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর = 0। তাহলে এখান থেকে আমাদের F3টাকে বের করতে হবে। F3 = আমাদের চলে আসছে -F1 - F2। তো মাইনাসটা কমন নিলাম, কমন নিলে এরকম চলে আসবে। এইবার এখানে আমরা F1 আর F2 বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের এরকম আসছে 4i cap - 3j cap + 2i cap + 3j cap। তাহলে 3j cap + 3j cap আর -3j cap কেটে গেল, আর এই দুটো যোগ হয়ে আমাদের 6i cap হলো। তাহলে এটা -6i cap হয়ে গেল। তাহলে F3 ভেক্টরের মানটা হলো -6i cap, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। নেক্সট 30 দাগ বলছে যে দড়ির টান ক্যাপিটালটি θ = 30 ডিগ্রি, g = 10 m/s² হলে গোলকটির উপর দেয়াল প্রদত্ত বল কত হবে? তো এখানে আমাদের এই অঙ্কটা করতে গেলে এই গোলকটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। তো গোলকটা আমাদের দেয়ালের সাথে টাচ করা আছে, তার মানে দেয়াল এখানে একটা গোলকটার উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই বলটা আমরা এখানে আঁকলাম, ধরলাম ক্যাপিটাল N। এখন আর কি কাজ করছে, গোলকটার কেন্দ্র থেকে নিজের দিক বরাবর আমাদের এর ওজনটা কাজ করছে। আর এই টি বলটাকে আমরা দুটো অংশে ভাঙতে পারি, একটা এই দিক বরাবর আরেকটা এই দিক বরাবর। তো এই কোণটা তাহলে আমাদের থিটা হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে t cos θ আর এইটা হয়ে যাবে আমাদের t sin θ। এখন আমাদের যেহেতু বের করতে বলেছে যে গোলকটির উপর দেয়াল প্রদত্ত বল কত, তো এক্ষেত্রে আমাদের গোলকটা সাম্যাবস্থায় আছে, তাহলে t cos θ = আমরা লিখতে পারি mg, মানে উলম্ব দিক বরাবর যে বলটা কাজ করছে সে দুটো সমান হবে, আর অনুভূমিক দিক বরাবর যে বল দুটো কাজ করছে সে দুটো আমাদের সমান হবে, অর্থাৎ t sin θ আর n আমাদের সমান হয়ে যাচ্ছে। এখন আমাদের থিটা বলা আছে, জি বলা আছে,
তাহলে আমাদের বের করতে হবে এন এর ভ্যালুটা। তো আমরা কি করব, এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করব, তাহলে এইরকম আসছে ইকুয়াল টু এন বাই এমজি। তো এখানে টি কেটে গেল, আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, ইকুয়াল টু এন বাই এমজি হচ্ছে। তো এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি এন ইকুয়াল টু এমজি ট্যান থিটা। তো এখানে আমাদের কোশ্চেনে এমটাও বলা আছে 10 কেজি, তো তাহলে এম 10 হয়ে গেল, জি এর মান 10 বলা আছে, আর থিটা হলো আমাদের 30 ডিগ্রি। তো ট্যান 30 আমাদের হয় 1/√3, তাহলে এইটা গুণ করে 100 হলো, আর 1/√3 মানে 100/√3 হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে এত নিউটন বল গোলকটির উপর দেয়াল দ্বারা প্রদত্ত হবে। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে ভরকেন্দ্র ছাড়া অন্য বিন্দুতে বল প্রয়োগ করলে কোনো দৃঢ় বস্তুতে ড্যাশ উৎপন্ন হবে। তো ভরকেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দুতে বল যদি প্রয়োগ করা হয় কোনো একটা দৃঢ় বস্তুর উপর, তাহলে তার ক্ষেত্রে চলন এবং ঘূর্ণন দুটোই সৃষ্টি হয়। তার মানে এখানে যে অপশান সিটা আছে চলন ও ঘূর্ণন উভয় উৎপন্ন হবে, এটাই অ্যান্সার হবে। তার মানে 31-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি, চলন এবং ঘূর্ণন উভয়ই উৎপন্ন হবে। তারপর বলছে যে এক ব্যক্তি একটি ঘূর্ণায়মান টেবিলের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ তিনি হাত দুটিকে প্রসারিত করলে বিবৃতি 1 বলছে টেবিলের কৌণিক গতিবেগ কমবে, এবং বিবৃতি 2 বলা হচ্ছে ব্যক্তির জড়তার ভ্রামক বাড়বে। তো 32, এক্ষেত্রে এই কোশ্চেনটা করতে গেলে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে হবে। তো কৌণিক ভরবেগ এল ইকুয়ালটা আমরা জানি হয় কি হয়, আই ওমেগা, এইটা ধ্রুবক হয়ে যায় কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে। তাহলে এখন যেটা বলছে যে ওই ব্যক্তিটা একটা ঘূর্ণায়মান টেবিল আছে, তার উপরে হাত গুটিয়ে অর্থাৎ এইভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ তিনি হাত দুটিকে প্রসারিত করলেন, তাহলে কি হবে? তো হাত দুটোকে প্রসারিত করা মানে এইভাবে হাত দুটোকে চারিদিকে ছড়িয়ে দিল। তো যখন জড়সড় হয়ে দাঁড়িয়েছিল তখন কি হচ্ছিল, তার জড়তার ভ্রামক অর্থাৎ আইটা কম ছিল, সেই অবস্থায় ঘুরছিল, সেই অবস্থায় আমাদের একটা ওমেগা ছিল। এখন যখন হাত দুটোকে প্রসারিত করে দিল এইভাবে দূরে, তখন কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের ওই ব্যক্তির জড়তার ভ্রামক বেড়ে যাচ্ছে, কারণ টেবিলটা যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষ থেকে আমাদের বস্তুর দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে জড়তার ভ্রামক বেড়ে যাচ্ছে। তো জড়তার ভ্রামক যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, আইটা বেড়ে যাচ্ছে। আইটা যখন বেড়ে যাচ্ছে তখন এই আই আর ওমেগার গুণফল ধ্রুবক থাকতে গেলে আমাদের ওমেগাটা অবশ্যই কমতে হবে। তাহলে হাত দুটো যখন প্রসারিত করলো তখন আমাদের ব্যক্তির জড়তার ভ্রামক বাড়বে, বিবৃতি 2 বলেছে, তো বিবৃতি 2টা আমাদের সঠিক হচ্ছে, আর টেবিলের কৌণিক গতি কমে যাবে, তো এক্ষেত্রে সেটাই হচ্ছে, তার মানে বিবৃতি 1টাও আমাদের সঠিক হচ্ছে। তাহলে অপশান সি দুটো বিবৃতি সঠিক, এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট 33 বলছে R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকতির উপাদান একই এবং বেধ সমান, এদের নিজ অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকের অনুপাত কত হবে? তো দুটো চাকতি আছে আমাদের, সেই চাকতি দুটোর ব্যাসার্ধ বলেছে একটা R1 আর একটা হলো R2। এখন এরা একই উপাদান দিয়ে তৈরি আর এদের বেধ সমান বলেছে, তো বেধটা আমরা ধরে নিলাম ডি। তাহলে আমাদের এর নিজের অক্ষ অর্থাৎ এইটাও নিজের অক্ষ হয়, সেই অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে বের করতে হবে। তো জড়তার ভ্রামকের রাশিমালা আই ইকুয়ালটা হয় আমাদের হাফ এম আর স্কোয়ার। এখন এই এমটা আমাদের ফার্স্টে বের করতে হবে, এটা আর এর উপর কীভাবে ডিপেন্ড করছে। তো এম এইটা ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, চাকতিটার বেধ আছে, তার মানে এইরকম হবে চাকতিটা আমাদের অ্যাকচুয়ালি, যেহেতু বেধ আছে এরকম, এই বেধটা আমরা ডি ধরে নিয়েছি। তাহলে এই যে বৃত্তাকার অংশটা আছে তার ক্ষেত্রফল হলো পাই ইন্টু আর স্কোয়ার, এর সাথে যদি বেধটা গুণ করে দিই তাহলে এর আয়তন পেয়ে যাব, অর্থাৎ এই যে চাকতিটা তার আয়তন হলো পাই আর স্কোয়ার ইন্টু টি। এখন যেহেতু বলেছে দুটোই একই উপাদান দিয়ে তৈরি, তাহলে এর দুটোরই ঘনত্ব আমাদের রো ধরে নিলাম, তাহলে এর ভর হয়ে গেল আয়তন ইন্টু ঘনত্ব। এটা হলো আমাদের ভর, কারণ রো ইকুয়ালটা আমাদের ভর বাই আয়তন হয়।
তাহলে ভর ইকুয়াল টু রো মানে ঘনত্ব ইন্টু আয়তন হবে। এখন পাই ডি রো তিনটেই আমাদের ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তো তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, আমাদের এই রিলেশনটা থেকে আমাদের হাফটা ধ্রুবক, তার মানে আই প্রপোর্শনাল টু এম ইন্টু আর স্কোয়ার হচ্ছে, আবার এম প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে এইটা আর এইটা একসাথে আমরা এইভাবে লিখতে পারি, এইটা প্রপোর্শনাল টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ আই প্রপোর্শনাল টু আমাদের আর টু দি পাওয়ার 4 হচ্ছে। কারণ এখানে যে ধ্রুবকগুলো আসবে সেগুলো যখন প্রপোর্শনাল সাইন ইউজ করবো, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন ইউজ করবো, তখন সেটা আমাদের রিলেশনের বাইরে চলে যাবে। তাহলে আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম আমরা। তাহলে I1 বাই I2, এটা আমাদের জানতে চেয়েছে কত হবে, এটা হয়ে যাবে R1 মানে প্রথমটার যে ব্যাসার্ধ ছিল সেটা টু দি পাওয়ার 4 বাই R2 টু দি পাওয়ার 4। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের I1 is to I2 ইকুয়াল টু R1 টু দি পাওয়ার 4 is to R2 টু দি পাওয়ার 4। তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট বলছে কোনো বস্তুর কৌণিক ভরবেগ ক্যাপিটাল এল এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যে লেখচিত্র কেমন হবে। তো কোনো বস্তুর কৌণিক ভরবেগ এল আর ওমেগার মধ্যে আমাদের লেখচিত্রটা আঁকতে বলেছে। তো আমরা জানি যে এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা হয়। তাহলে এলটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করি আর ওমেগাটাকে এক্স অক্ষ বরাবর প্লট করি, তাহলে এই রিলেশনটা এল ইকুয়াল টু আই ওমেগা এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এই ফর্মে লিখতে পারি। তো এটা কি আমাদের একটা সরলরেখার সমীকরণ হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার মানে এক্ষেত্রে লেখচিত্রের যে প্রকৃতিটা হবে সেটা হয়ে যাবে সরলরেখা। তার মানে এক্ষেত্রে লেখচিত্রটা আঁকলে আমাদের লেখচিত্রটা এরকম হবে, এদিকে ওমেগা আর এদিকে এল আঁকলে আমাদের লেখচিত্রটা এরকম হবে। তো এর অ্যান্সার হবে সরলরেখা। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হলো। তারপরে 35 এটা বলছে যে এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মাটির উপর খাড়া অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো। দণ্ডের মুক্ত প্রান্তটি মাটিকে কত বেগে আঘাত করবে। তো আমাদের একটা দণ্ড আছে মাটির উপরে, এটা মাটি, এখানে আমাদের একটা দণ্ড এইভাবে রাখা আছে। এইবার এর দৈর্ঘ্য বলা আছে এল। এবার ছেড়ে দেওয়া হলো, তাহলে মুক্ত প্রান্তটা মানে এই প্রান্তটা মাটিতে মানে মাটিটাকে কত বেগে আঘাত করবে সেটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। এখন এক্ষেত্রে আমরা শক্তি সংরক্ষণ সূত্রটাকে কাজে লাগাবো। এক্ষেত্রে এই যে লাঠিটা আছে সেটা আমাদের কি হচ্ছে, এইভাবে পড়ছে। এটা একটা বৃত্ত হবে, আমার আঁকাটা যদিও হয়নি ঠিকঠাক বৃত্তের মতো, মোটামুটি এরকমই হবে দেখতে। হ্যাঁ, বৃত্তের একটা অংশ অ্যাকচুয়ালি এটা। তো এটা যখন পড়ছে তখন কি হচ্ছে, একটা এই লাঠিটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরছে, মানে এটা যদি লাঠি হয় তাহলে এইভাবে ঘুরছে এই পয়েন্টে ফিক্স থেকে। তার মানে এই যে দণ্ডটা আছে সেই দণ্ডটার একটা কৌণিক গতিশক্তি থাকবে। তো সেই কৌণিক গতিশক্তি যদি আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার হয়, আইটা হলো জড়তার ভ্রামক কার সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে। তো এটা যদি হয় তাহলে এটা ইকুয়াল টু আমাদের কী হবে, ও যখন এই অবস্থায় ছিল সেই অবস্থায় ওর যে টোটাল স্থিতি শক্তি সেইটা, কারণ এই অবস্থায় রেস্টে ছিল মানে স্থির অবস্থায় ছিল, তাহলে বস্তুর ওজনটা কোথা থেকে কাজ করবে, এর একদম মিডিল পয়েন্ট দিয়ে কাজ করবে নিচের দিকে। তাহলে মিডিল পয়েন্ট মানে ভূমি থেকে এই উচ্চতাটা হলো আমাদের L/2। তো এখানে প্রাথমিক অবস্থায় যেটা হয়ে যাবে, মোট শক্তি এইটা, গতিশক্তি 0 হয়ে যাচ্ছে। আর লাঠিটা যখন এই জায়গায় শুয়ে পড়ছে একদম, তখন কি হচ্ছে, মাটি থেকে ওর উচ্চতা কত হচ্ছে 0, সেই কারণে এক্ষেত্রে আমাদের স্থিতিশক্তি যখন শেষ মুহূর্তে লাঠিটা মাটিতে আঘাত করছে তখন স্থিতিশক্তি আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই রিলেশনটা দাঁড়ালো। এখান থেকে আমাদের বের করতে হবে এখানে আমাদের মাটিতে কত বেগে আঘাত করছে, ধরলাম ভি বেগে আঘাত করছে, সেই ভি এর মানটা বের করতে হবে। তো আমরা ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা জানি, তাহলে এক্ষেত্রে ভি ইকুয়াল টু হয়ে যাবে এল ইন্টু ওমেগা। কারণ এই যে লাঠি দণ্ডটা আছে সেটা এল, তার দৈর্ঘ্য এল, আরও একটা এল দৈর্ঘ্য বৃত্তাকার পথ সম্পন্ন করছে। তাহলে এখানে আমরা ওমেগার জায়গায় বসিয়ে দেবো ভি বাই এল। এখান থেকে আমরা ওমেগা ইকুয়াল টু পাচ্ছি ভি বাই এল, এটা বসিয়ে দিলাম। হাফ আই ওমেগার জায়গায় আমরা ভি বাই এল বসিয়ে দিচ্ছি, তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এইটা আসলো। আর একটা দণ্ডের একটা প্রান্ত বিন্দু দিয়ে যদি একটা অক্ষ যায়, সেই অক্ষের সাপেক্ষে আমাদের
যে জড়তার ভ্রামক হয় সেটা হয় 1/3 ml²। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এটা 1/2 × 1/3 ml²। তাহলে আমাদের এইরকম দাঁড়াচ্ছে জিনিসটা। এবার হাফ কেটে গেল বোথ সাইড থেকে, L² এখানে কেটে গেল, m আর এই m কেটে গেল, তাহলে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে V²/3 = GL। তো এই 3টা আমরা রাইট হ্যান্ড সাইডে গুণ করে দিলাম, তাহলে এইটা হলো, আর স্কোয়ার তুলে দিলাম বোথ সাইড থেকে, তাহলে ফাইনালি বেগটা আমাদের দাঁড়ালো √3GL। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে।